ডক্টর কলিমুল্লাহ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, দুদিন আগে আমরা বিভিন্ন মিডিয়াতে একটা নিউজ দেখলাম। সেই নিউজটা দেখে অনেকের মতো আমি একটু আসলে অতটা বিস্মিত হয়েছি তা কিন্তু বলবো না, কিন্তু আমি বিস্মিত হয়েছি অন্য একটা কারণে। এই সরকারের আমলে যে কারোর বিরুদ্ধে মামলা হতে পারে, হত্যা মামলা 200-300 আসামিও হচ্ছে। যারা হত্যা মামলা আসামি হচ্ছে তারা দেশেও থাকে না, তাও আসামি হচ্ছে। যাদেরকে ধরা হচ্ছে, কারো জামিন হচ্ছে না। নিশ্চয়ই আমরা অত্যন্ত সুবিচারের একটা নমুনা এখানে দেখছি। কাজে এই মামলা হতে পারে, এটা আমি অবাক হইনি। কিন্তু যখন সেই মামলা আপনার নাম সহ আরো কয়েকজনের নাম দেখলাম, এবং কেবল আপনারই ছবি দেখলাম কোনো কোনো মিডিয়াতে, আর কোনো ছবি দেখলাম না, তখন বিষয়টা নিয়ে আমার মনে হলো আপনাকে একটু জিজ্ঞাসা করি, কি অপরাধ আপনি করেছেন, যদি একটু সংক্ষেপে বলেন। যে কি দুর্নীতি আপনি করেছেন যে দুদক আপনার বিরুদ্ধে এতদিন পরে মামলা করলো? এটা কি এতদিন পরে মামলা করলো, নাকি আগেই মামলা ছিল, সেই মামলাটা নতুন করে উঠালো? আমি বিষয়টা জানি না, মিডিয়াতে এগুলো লেখা হয়নি। আপনি কি একটু পরিষ্কার করতে পারবেন? তবে একটা অনুরোধ, একটু ছোট করে করবেন, কারণ আপনার জন্য আরো অনেক অনেক প্রশ্ন আছে। ধন্যবাদ। দেখুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আমি চতুর্থ উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেপুটেশনে 4 বছরের জন্য সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। সঙ্গে আমি আরো 3 জন সেনা কর্মকর্তাকে নিয়ে গিয়েছিলাম। তারা অবসরপ্রাপ্ত। আহ কর্নেল আবু হেনা মোস্তফা কামাল, তিনি রেজিস্ট্রার হিসেবে গিয়েছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার রেজা, তিনি ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে গিয়েছিলেন। এবং কর্নেল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মনোয়ার, তিনি ফিফথ লং কোর্সের সিনিয়র অফিসার, তিনি গিয়েছিলেন প্রজেক্ট ডিরেক্টর হিসেবে। তো এই টিম আমরা কাজ করেছিলাম ওই চিন্তা থেকে। তৎকালীন সরকার আমাদের সেখানে পাঠিয়েছিল এই জন্যে যে এই বিশ্ববিদ্যালয়টি আপনার আকণ্ঠ নিমজ্জিত ছিল নানান অনিয়ম, দুর্নীতি এবং ব্যত্যয়জনিত কারণে। এটি রীতিমতো রুগ্ন হয়ে গিয়েছিল। আমাদের দ্বিতীয় উপাচার্য হিসেবে যিনি গিয়েছিলেন প্রফেসর জলিল, ডেপুটেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, তিনি একদিন কম 4 বছর সেখানে মোতায়েন ছিলেন। তাকে দুর্নীতির কারণে একদিন আগে অব্যাহতি দিয়েছিল তৎকালীন সরকার। তিনি প্রায় 100 ব্যক্তিকে একদিনে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছিলেন। এই অভিযোগে তার নামে মামলা হয়েছিল দুদককে, এবং সেই মামলার সূত্র ধরে তিনি জেলও খেটেছেন। এবং এই ঘটনাটি পুরো বিশ্ববিদ্যালয়ের ইমেজ হেড করে দিয়েছে। তো সেই কারণে তৃতীয় উপাচার্য যিনি আসলেন, আমারই সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নুরুন নবী, তার আমলে পুরোটা সময় অস্থির একটা সময় কেটেছে। কিছুদিন পরই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেত। তারপরে আপনার সেখানে তাকে ঘেরাও করে 7-8 দিন আটকে রাখা হতো। ইলেকট্রিসিটি, পানি, গ্যাস এগুলো সংযোগ বিচ্ছিন্ন করে তাকে রীতিমতো আপনার কোর্স করে যে দাবিগুলো তারা নিয়ে আসতেন, তারা মানে যারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক বা ছাত্ররা, তাকে বাধ্য করা হতো। এবং তিনি একটা পর্যায়ে মাঝে মাঝে চলে যেতেন ঢাকায় অনির্দিষ্টকালের জন্য, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে। এরকম একটি পটভূমিতে আমি তখন বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর উপ উপাচার্য বা প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বরত ছিলাম অন ডেপুটেশন। এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত। এবং সেই জন্য চিন্তা করা হলো যে এই রুগ্ন বিশ্ববিদ্যালয়টিকে বিইউপির মডেলে পরিচালনা করা যায় কিনা। আমাকে সেই জন্য 3 সেনা কর্মকর্তা সহ সেখানে নিয়োজিত করা হয়। আমি গেলাম এবং ডে 1 থেকে আমি ভর্তি বাণিজ্য এবং চাকরি বাণিজ্য বন্ধ করার ব্যবস্থা করলাম। 13 জনকে, এটা আপনার 17 দিকে হবে, 17, 18, 19, 20, 17 শেষ দিকে হয়তো। তো আচ্ছা, মাঝখানে একটু প্রশ্ন করি। আপনি যে বলেন মিস্টার জলিলকে, তার বিরুদ্ধে দুদকের অভিযোগ ছিল এবং সেই মামলা হয়েছে এবং তিনি জেলও খেটেছেন, কিন্তু উনি তো জেল খেটেছেন হাসিনা সরকারের আমলে। জি। তো সেটা ওই সময় দুদক কি স্বাধীন ছিল? ওই সময় দুদক কি সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নে খুব তৎপর ছিল না? আপনার কি মনে হয়? যদি নাও মনে হয়, সবার নাকের ডগায় তিনি কি করে প্রায় 300-র বেশি লোককে একদিনে চাকরি দিলেন? এটা কি সম্ভব? অসম্ভব একটা বিষয় না? আচ্ছা, ঠিক আছে। এবং অভিযোগ ছিল অর্থের বিনিময়ে তিনি এই কাজটি করেছেন। এবং তার কন্যার কাছে
আপনার টাকাগুলো কানাডায় পাঠিয়ে দিয়েছে, এই অভিযোগটা ছিল। তো যাই হোক, আচ্ছা, এটা তো টাকা উদ্ধার হয়েছে, টাকা উদ্ধার হয়েছিল? সেটা আমার জানা নেই, সম্ভবত আচ্ছা, না। ওকে। তো এখন যে বিষয়টা, এই সেনা শৃঙ্খলা কার্যকর করার একটা চিন্তা থেকে এরকম একটা টিম সেখানে পাঠানো। জি আমি সেই টিম লিডার হিসেবে গিয়েছি এবং প্রথমেই যেটি করেছি, ভর্তি বাণিজ্যটা বন্ধ করে দিয়েছি। 5 লক্ষ টাকার ভাড়া হিসেবে প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য ভালো ছাত্রছাত্রীরা অন্য জায়গা থেকে আসতেন, এসে পরীক্ষা দিতেন। দু একজন মাঝে মধ্যে ধরা পড়ে গেলে 10-15 হাজার টাকা উৎকোচ দিয়ে ছাড়া পেয়ে যেতেন, তারপরেও তাদের 4,80,000 বা 85,000 বা 90,000 টাকা লাভ থাকতো। তো জি এই রমরমা ব্যবসাটা আমি আহ সেনা বন্ধুদের পরামর্শ নিয়ে মোবাইল কোর্ট বসিয়ে দিলাম, ম্যাজিস্ট্রেট নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে বিচার এবং কারাদণ্ড। এরকম 13 জনকে কারাদণ্ড 1 বছরের জন্য দিয়ে দেওয়ার ফলে এটা এমন চাউর হলো যে এই ব্যবসাটা বন্ধ হয়ে গেল। তারপরে মনোযোগ দিলাম চাকরি বাণিজ্যে। লেকচারার পোস্ট বিক্রি হতো 30 লাখ টাকায়, কর্মকর্তা বিক্রি হতো 20 লাখ টাকায়, কর্মচারী বিক্রি হতো 2 ভাগে, পরিচিত হলে 5 লাখ, অপরিচিত হলে 10 লাখ। এইটি বন্ধ করার জন্য আবারও আমাদের সেনা বন্ধুদের পরামর্শে আমি একটা ক্লজ জুড়ে দিলাম। রিক্রুটমেন্টের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হতো সেখানে, আর কোনো বিশ্ববিদ্যালয় এটা ছিল না আগে পরে, যে কোনো ধরনের তদবির, লিখিত বা মৌখিক, তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। পরবর্তীতে কোনো অনৈতিক লেনদেনের বিষয় আবিষ্কার হলে তৎক্ষণাৎ চাকরি চলে যাবে, এই শর্তে আপনি আবেদন করতে পারেন। সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আমরা যেটা বলতাম যে সেটি হচ্ছে, যে অর্থ আপনি বেতন হিসেবে নিয়েছেন এটা ফেরত দিতে হবে এবং আপনার বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে। তো এইরকম একটি পটভূমিতে আপনার চাকরি বাণিজ্য একদম জিরো করে ফেলেছিলাম। আমি কিন্তু উদাহরণ আপনার দিয়ে বিরুদ্ধে বলছি, মামলা হলো কি দিয়ে? এগুলো আমি বুঝলাম আমি না যে আপনি আসছি ভালো কাজ করেছেন। আমি আসছি হ্যাঁ, আপনার এই অভিযোগটা কি? আমার পার্শ্ববর্তী আমাদের সেখানকার যে কনস্টিটুয়েন্সি, সেখানের আপনার মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তিনি পর্যন্ত 8 বার তদবির করলেন, টেক্সট মেসেজ পাঠালেন, ফোন করলেন, কথা বললেন, আমি কোনোটাই আমলে নিলাম। তারপরে সিনিয়র মোস্ট ক্যাবিনেট মেম্বার আকম মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি 3 বার তদবির করেছেন। এরকম ভাবে পালাক্রমে অনেকে, কারো কথা আমি শুনি। তো ফলে অনেকে এফেক্টেড হয়েছেন, রাগান্বিত হয়েছেন যে লোকটা ইগনোর করছে আমাদের। তারপরে জনাব যেটি কলিমুল্লাহ, হলো, আমি একটু মাঝখানে থামাচ্ছি আপনাকে। আপনি তদবির শুনেন নাই বলে এমন দুজন লোকের নাম বললেন যে লোকগুলো কিন্তু এখন এর প্রতিবাদ করার মতো অবস্থায় নাই। আপনি এমন লোককে সাক্ষী মানলেন যিনারা এখন উপস্থিত নেই। আমার তাহলে কাছে এটা কি এক এখনো হিসেবে হয়ে এখনো যাবে না? টেক্সট এখনো টেক্সট মেসেজ আছে মাননীয় ওকে। সাবেক স্পিকার। এক, এবং এই ওকে। কথাগুলো আপনাকে যা বলছি, আমি পাবলিকলি, আমি দায়িত্বরত থাকা অবস্থায় আমার রেজিস্ট্রার সহ জি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লাইভ প্রেস কনফারেন্স করেছিলাম প্রায় 14টা ইলেকট্রনিক মিডিয়াকে সামনে নিয়ে। এবং এই দুটি কারণে অনেকেরই এই যে সুবিধা প্রাপ্তির যে ব্যাপারটা, সেটা এফেক্টেড হয়ে যায় এবং জিরো হয়ে যায় বিষয়টা। এবং জি। তারপরে আমি প্রথমে শুরু করি, আহ নাহিদ আপনি মহোদয় বিরুদ্ধে যখন অভিযোগটা কি? শিক্ষামন্ত্রী ছিলেন, নাহিদ মহোদয় যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তখন জি পরবর্তীতে দীপুমণি এই জি দায়িত্ব পেলেন। পাওয়ার পরে তিনি নানান রকম ভাবে রিকোয়েস্ট, অনুরোধ এগুলো শুরু করলেন। আমি কোনোটাই গ্রাহ্য করলাম না। না হুম, করার কারণে তিনি কুপিত হন এবং সেখানে আচ্ছা। বঙ্গবন্ধু পরিষদের যিনি সচিব হিসেবে, সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, মশিউর রহমান, তারপর আপনার, একটু থামাই, আবার আবার থামাই, মাঝে মাঝে আপনি থামাবো, কিছু মনে করবেন না। প্লিজ কোন আপনি একটা, অসুবিধা আপনি খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেন, কিন্তু আমার দর্শক অনেক সময় নাও বুঝতে পারে। এই কুপিত হন মানে কি, একটু যদি বুঝিয়ে বলতেন। কুপিত হওয়া মানে হচ্ছে রাগান্বিত হওয়া, বিরক্ত ওকে, হওয়া। ঠিক আছে, বলুন আবার আপনি। জি এখন মশিউর রহমান কে লাগিয়ে দিলেন যে তুমি তাকে বিরক্ত করা শুরু করো, নানান রকম ঝামেলা তৈরি করো। তারপর আপনার ছাত্রলীগের আমাদের এখানে কমিটি ছিল না, সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ছিলেন। যিনি প্রেসিডেন্ট জনাব তুষার, তাকে আহ, আপনার আমরা চাঁদাবাজির অ্যাটেম্প নেওয়ায়, আমাদের প্রকল্পে যে উন্নয়ন প্রকল্প, সেখানে সন্ধ্যার সময় একদিন তিনি এসে চাঁদা দাবি করলেন সংশ্লিষ্ট ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের কাছ থেকে।
তারা আমাকে পরে রাতের বেলা যখন জানালেন, আমি সঙ্গে সঙ্গে রাত 1:30টার সময় কাছাড় থানার তৎকালীন ওসি মহোদয়কে ডেকে আমি মামলা রুজু করার জন্য বললাম। তিনি কোনোভাবেই পরের দিন আলো ফোটার আগে করতে চাচ্ছেন না। পরে শেষ পর্যন্ত তাকে রীতিমতো পারসুয়েট করে, বাধ্য করে আপনার ডায়েরি করলাম ছাত্রলীগের তৎকালীন সভাপতির বিরুদ্ধে। এবং তার কিছুদিন পরে আইজিপি মহোদয় জাভেদ পাটোয়ারি এসেছিলেন আমাদের এখানে মোটিভেশনাল একটা লেকচার দিতে। সেখানেও কিন্তু তাকে পারসুয়েট করবার চেষ্টা করেছিলেন সংশ্লিষ্ট সভাপতি ছাত্রলীগের, কিন্তু কোনোভাবেই সেটা আর কিছু করতে পারেন। তো যাই হোক, এই যে সাহসটা আমি দেখিয়েছিলাম, পরবর্তীতে যেটা লক্ষ্য করলাম, আমরা এখানে যে বিশেষ উন্নয়ন প্রকল্পটি, সেটি আপনার শুরু হয়েছে আমার আগের তৃতীয় উপাচার্য যিনি ছিলেন প্রফেসর নূর নবীর সময়। পরে আমরা যখন খোঁজ খবর নিলাম আমার দায়িত্বকালীন সময়ে, দেখলাম যে ধরুন 10 ফিট বাই 10 ফিট ভিত্তি এই জায়গার উপর দেওয়ার কথা, সেখানে তিনি 100 ফিট বা 100 ফিট জায়গা নিয়ে মাটির নিচে প্রচুর অর্থ ব্যয় করে ফেলেছেন। এবং আপনার একনেক কর্তৃক যে নকশাটি অনুমোদিত হয়েছিল সেটির ব্যত্যয় ঘটিয়ে ফেলছেন সিরিয়াসলি, এবং প্লিন্থ লেভেল পার করে ফেলেছেন, মাটির উপরে চলে এসছে কাজ। তো সেই সময় এরকম একটি পরিস্থিতি কিভাবে আমরা কাজ করব? আমরা তখন কমিটির বৈঠক করে সিদ্ধান্ত নিলাম যে এখানে এই পরিস্থিতি আমাদের তো কাজটা শুরু করতে ফেলে রাখা যাবে, প্রতিষ্ঠানের কাজ, নাথিং পার্সোনাল। তো আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যারা রেলেভেন্ট, আপনার যিনি আপনার পরামর্শক ছিলেন, তারপরে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, সর্বত্র আমরা চিঠি দিয়ে জানালাম এই পরিস্থিতি, এবং আপনার পত্রিকায় বিজ্ঞপ্তিও দিলাম, গণবিজ্ঞপ্তি, যে এহেন পরিস্থিতি, আমরা এইরকম একটি পটভূমিতে কাজ করতে চলেছি। এবং সেইভাবে সবাইকে জানান দিয়ে আমরা কোনো রেসপন্স পেলাম না, যে কেউ বলেননি যে কাজ বন্ধ করেন বা এইভাবেই রাখেন। তো সবার একটা প্রেশার ছিল যে উত্তরবঙ্গের বাতিঘর এটা এভাবে পড়ে থাকবে, একটা ছাত্রী হল, তারপরে একটা ইনস্টিটিউট। তা আমরা কাজ শুরু করে দিলাম। লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার তিনি দায়িত্ব নিলেন, একদম মিলিটারি স্টাইলে, কোনো রকমের ঝামেলা করা যাবে না, দ্রুততম গতিতে কাজ চললো। তো এই বিষয়টি দীপুমণিকে আমাদের পরামর্শক মঞ্জুর কাদের তিনি জানালেন যে এই সিচুয়েশন। তো উনি ভাবলেন যে ভালো মৌকা পাওয়া গেছে। তো উনি বললেন যে এখানে যেহেতু ব্যত্যয় ঘটেছে, সুতরাং আপনারা কাজ এই পর্যায়ে বন্ধ করে দেন। তো আমরা তৎকালীন শিক্ষা সচিব মহোদয়, যিনি পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাকেও আমরা জানান দিলাম ফর্মাল মিটিং এ, এবং তিনিও বললেন না, কাজ বন্ধ করা যাবে না, চলতে থাক। পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব তিনি ওখানে গিয়েছিলেন, তিনিও দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার জন্য বললেন। তারপরে এদিকে দেখলাম যে দীপুমণি পারসিস্টেন্টলি অসহযোগিতা করছেন। তো আমাদের হাতে সরকারের 18 কোটি টাকা ছিল। তো সেইটি এই পরিস্থিতিতে আমরা পুরোটা টাকা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দিয়ে দিলাম, পাবলিক কোনো মানি আর থাকলো না। তো ইতিমধ্যে কাজ শুরু করার কারণে ইট, বালি, সিমেন্ট, রড এগুলো বিপুল পরিমাণে স্ট্যাক করা আছে। ঠিকাদাররা বললেন যে স্যার, এটা তো সরকারি প্রতিষ্ঠান, আপনার ব্যক্তিগত কোনো কিছু না, আমাদেরকে কাজটা চালিয়ে দিতে দেন, আমাদের যে জামানতের টাকা আছে সেটি আমাদের টাকা, সরকারের টাকা নয়, আমরা আজ হোক কাল হোক টাকা ফেরত পাবোই, এটা গ্যারান্টিড। সেইভাবেই আমাদেরকে টাকা জমা দিতে হয়েছে। আর প্রথম বছর এই টাকা 50% পর্যন্ত যদি প্রয়োজন হয় বিশেষ জরুরি কারণে ব্যবহার করতে পারেন, বাকিটা রেখে দিতে হবে। কিন্তু আমি তো সেই 2-3 বছর পার করে ফেলেছি বাই দ্যাট, কারণ তাদের নিয়োগ হয়েছে যে আমার তারা জমা দিয়েছেন আগের ভাইস চ্যান্সেলর, এবং তিনি 4 বছর মেয়াদী ছিলেন। তো ফলে এখন সেইটা যদি আমরা ব্যবহার করি কিছু বলার নেই কারো। তো আমি তখন কমিটির মিটিং করে সিন্ডিকেটকে জানিয়ে সকল লেভেল অতিক্রম করে আমি কাজটা করতে দিলাম। এরপরে যে ব্যাপারটি দাঁড়ায়, এখানে একটা জিনিস আমি বলি আপনাকে, আমার মনে হয় সম্ভবত আপনাকে এই অভিযোগেই আপনার বিরুদ্ধে মামলাটা হয়েছে, যে কোনো ঠিকাদার যখন কোনো একটা কাজ করেন তখন ওনার এখানে কিন্তু একটা পারফরমেন্স গ্যারান্টি থাকে, একটা টাকা ওনারা জমা দেন, জামানতটা দেওয়া হয় এই কারণে যে ওনার কাজটা হয়ে যাওয়ার পর যদি কোনো ব্যত্যয় ধরা পড়ে, যদি কোনো সমস্যা ধরা পড়ে, সেই টাকাটা আপনি বাজেয়াপ্ত করে এই কাজটা আপনি করতে পারবেন, এবং তার জন্য এটা। এখন এই জামানতের টাকা আপনি কি ভিসি হিসেবে তাকে তুলে নিতে দিতে পারেন নাকি আইনানুগ? সেটি হচ্ছে আমাদের যে কমিটি ছিল, পরামর্শক এবং অন্য যারা মেম্বার, সবাই বললেন যে এই পরিস্থিতিতে কাজ তো
নষ্ট হয়ে যাবে, সব জিনিসপত্রগুলো পাবলিক টাকায় কেনা, এই সরঞ্জামগুলো নষ্ট হয়ে যাবে। এটা তো মাসের পর মাস ফেলে রাখা যাবে, এটা স্বাভাবিক, সিমেন্ট নষ্ট হয়ে যাবে। সেই কারণে প্রতিষ্ঠানের স্বার্থে, জনস্বার্থে, জনগণের অর্থের অপচয় রোধ করার জন্যই কিন্তু আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে সবাইকে নিয়ে পরামর্শ করে, আনুষ্ঠানিক বৈঠক করে, সিন্ডিকেটকে অবহিত করে কিন্তু কাজটা করেছি। সিন্ডিকেট হচ্ছে সর্বোচ্চ বডি আচ্ছা, বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার, এটা আমার কাছে ক্লিয়ার, আমি এখানে আর ডিটেলে যাচ্ছি